লেখা হয়ে গেছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের নকশা তৈরি হয়। তো আপনাদেরকে কৃষককে যে প্রতারণাটা করা হয়, আমাদের রাষ্ট্র, বিভিন্ন কোম্পানি, আমাদের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান, বিভিন্ন তথাকথিত ব্যবসায়ীদের যারা দালালি করে, সেসব বিজ্ঞানীরা যেটা আমাদেরকে প্রতারিত করে যে তারা আমাদেরকে কিন্তু কখনো একর প্রতি ফলনের কথা তারা বলেন। তারা কি বলে? তারা বলে যে একটা শস্যের তারা ফলন কত, ধানের ফলন কত, ওই জাতের ফলন কত, ওই জাতের ফলন কত, এটা তারা বলে। জাতের কথা বলে কি শুরু করবেন? কারণ জাত তারা নিয়ন্ত্রণ করে, জাতের বীজ তারা নিয়ন্ত্রণ করে, কেমন? তাহলে সর্বত্রই কৃষককে প্রতারণা করবার সবচেয়ে সহজ পথ হচ্ছে জাত নিয়ে কথা বলে। আমারটা হাইব্রিড জাত, আমারটা উন্নত বীজের জাত, কৃষকের জাত খারাপ, কৃষকের জাতের ফলন নেই। এগুলো সবই প্রতারণামূলক এবং প্রতারণামূলক। আপনি কি একটা জাত ভালো কি মন্দ, ওটা সবসময় বোঝা যাবে সেই জাতটা আপনি কোথায় কিভাবে কেমন করে ব্যবহার করছেন। তো এখানে দেখবেন যে এই যে আজকে আপনি শীতের শুরুতে আমরা যে পরিকল্পনার কথা আমরা একটু বলছি, হ্যাঁ, আমরা নকশার কথা বলছি, এটা কিন্তু মিশ্র ফসল। কিন্তু এই মিশ্র ফসলের মধ্যে আমরা কিন্তু একই সঙ্গে আমরা ফসলের চক্র ব্যবহার করি। কিন্তু মানে আপনি এই যে ছোট ছোট খন্ড খন্ড জমিগুলো করা হয়েছে, এই যেই সবজিটা এখানে আপনি দেখছেন, এটা উঠে গেলে একই সবজি কিন্তু এখানে আর গুণা হবে না, অন্যটা গুণা হবে। মানে এটা হলো আপনার ফসলের যে ক্রমক পরিবর্তন। এবং কেন এটা করা হবে? কারণ মাটির স্বাস্থ্য রক্ষা করার জন্য আপনাকে মিশ্র ফসল এবং ফসলের এই যে চক্র, মানে একই ফসল একই জমিতে মিলিয়ে একই জায়গায় আমরা উৎপাদন করি না। কেন আমরা করি? কারণ এক একটা যেন আপনি ভাত খান, আজকে আরো মানুষ আছে যারা কি খায়, তারা রুটি খায়। তাহলে আমাদের যদি পুষ্টির দিক থেকে চিন্তা করি, ফসলের কিন্তু এরকম খাদ্য ব্যবহারের পার্থক্য আছে। একটা ফসল বিভিন্ন রকম যে জীব অনুজীবের সঙ্গে তার যে সম্বন্ধ, সেই জীব অনুজীবের সম্বন্ধের কারণে সর্বত্র তাদের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা থাকে। যদি আমরা একই ধরনের খাদ্য খাই, তাহলে আমাদের মধ্যে প্রতিযোগিতা হবে। কিন্তু যদি আমরা একই ফসল একই জমিতে উৎপাদন না করি, তাহলে মাটিতে যে বিভিন্ন রকম জীব অনুজীব, বিভিন্ন রকম খনিজ পদার্থ থাকে, তাহলে ওগুলো নিয়ে আমাদের ওদের কোনো ফসলের মধ্যে কোনো প্রতিযোগিতা হবে না। তাহলে মাটি উর্বরতাটা ঠিক রাখার জন্য সবচেয়ে প্রধান একটা কাজ হচ্ছে মিশ্র ফসল, এবং দ্বিতীয় হচ্ছে আপনি ফসলের অনুবর্ত বা তাকে আমরা এটা চক্রের মধ্যে দিয়ে থাকে ব্যবহার করা। এখন যদি আমরা হিসাব করি যে এই যে ছোট একটা জমিতে আমরা এটা করছি, আরো কিন্তু হিসাব করার আগে আমি যাচ্ছি সেই হিসাবে, কিন্তু তারা আপনি খেয়াল করবেন পেছনে কিন্তু জমিটা নকশাটা খেয়াল করেন, পেছনে কিন্তু গাছ করা হয়, পেছনে বিভিন্ন রকম গাছ আপনার এখানে আপনার তেজপাতার গাছ আমরা দেখছি, এখানে বিভিন্ন রকম আপনার ফসলের গাছ আমরা দেখছি, বিভিন্ন রকম ফল গাছগুলো আমরা এখানে দেখছি, ঠিক আছে। আমরা বাতাবি লেবুর গাছ দেখছি, আর নানান ফলের গাছ যেমন আছে, ওদিকে লিচু গাছ দেখছি, তার পেছনে কিন্তু ধরে ধরে গাছ দেখছি। এই সবই কিন্তু আপনার ফলনের সঙ্গে যুক্ত। এখান থেকে কৃষক কিন্তু ফলন পাচ্ছে, মানে তেজপাতা দিয়ে সে কিন্তু ইতিমধ্যে অনেক কিছু সে আয় করছে তেজপাতা বিক্রি করে। আর অন্যান্য ফলন তার নিজের পুষ্টির জন্য লাগে, সেই জাম গাছ বলুন, এই অন্যান্য ফলের গাছ বলুন, এবং লিচু গাছ সে বিক্রি করতে পারছে। তাহলে দেখেন এই জমির পরিকল্পনার মধ্যেও একটা অদ্ভুত একটা নকশা কাজ করছে, যে এমনভাবে সে করছে যাতে উপর থেকে রোগটা পায়, এবং গাছগুলো সে লাগিয়েছে এমন করে যাতে এই ছোট্ট জমি থেকে প্রচুর উৎপাদন পাওয়া যায়। এত প্রতি উৎপাদন, এরপরে কি কি উৎপাদন সেটা যদি খালি ধান চাষ করতো, মূল ধান চাষ করতো, তাহলে সেটা দিনে কিন্তু নিঃস্ব হয়ে যেত, গরিব হয়ে যেত। কেন হয়ে যেত? তার তো আর উৎপাদনের আর অন্য কোনো উৎস জমিতে নাই। তাহলে জমিতে সে যে নকশাটা, নয় এসে যে নকশা পদ্ধতি, নয় এসে যে যেটাকে আমরা ডিজাইন করি, ইকোলজিক্যাল ডিজাইন ইংরেজিতে বলা হয়, এই নকশা পদ্ধতি সে আসলে আমাদেরকে শেখানো হয় না। মানে আমাদের তথাকথিত আধুনিক কৃষি আমাদেরকে এই ধরনের পদ্ধতি তারা শেখায় না, কারণ তারা গবেষণা করে। তাদের প্রধান উদ্দেশ্যই কিন্তু শুধুমাত্র কোম্পানিকে সুবিধা দেওয়া, এমনভাবে চাষ ব্যবস্থা গড়ে তুলবে যাতে কৃষক মারা পড়ে, কৃষক ধীরে ধীরে
আমাদের সমাজ থেকে বিলুপ্ত হয়। আর কি পুরো খাদ্য ব্যবস্থাটা চলে যায় কোম্পানির হাতে এবং এটা ইন্ডাস্ট্রিয়াল ফুড প্রোডাকশন এটা পরিণত হয়। তাই এটা আমাদেরকে বুঝতে হবে এই প্রোপাগান্ডাগুলো সাংঘাতিক গুরুত্বপূর্ণ। তার সঙ্গে এই নকশার গুরুত্বটা কেন গুরুত্বপূর্ণ নয় কিছু যে কথাগুলো বলে এটা কেন এত গুরুত্বপূর্ণ আমাদের মার্চ এখন দেখা যাচ্ছে মার্চিং দিচ্ছে এটাতে কিন্তু তারা চেষ্টা করে মার্চিং দিয়ে কেন দিচ্ছে কারণ এই শীতের সময় একটু পরে কিন্তু জমি শুকিয়ে যাবে। ফলে যে ফসলে মালচিং দেওয়া দরকার যাতে সে যখন পানি দেবে পানিটা যেন হঠাৎ শুকিয়ে না যায়, তাহলে তার জন্য মালচিং দিয়ে রাখবে রোদে, যেন অন্যান্য অনুজীবগুলো যেন কষ্ট না পায়, যেন তারা যেন মরে না যায়, তারা যেন মাটিতে কাজ করতে পারে। তার নয় কৃষিতে কোনো প্রকার সার বা বিষ আমরা ব্যবহার করি না, এটা খুব গুরুত্বপূর্ণ বুঝতে পারে। একদম নিষিদ্ধ, কোনো প্রকার রাসায়নিক সার কোন রকম ভূমিকা এখানে নাই। কেন নাই? কারণ প্রকৃতির মধ্যে আপনি যাই চাইবেন প্রকৃতি তাই কিন্তু আপনাকে দিচ্ছি। আমার যা দরকার আমি যদি প্রকৃতির কাছে চাই এবং তেমনি পরিমাণ প্রকৃতির যত্ন করি এবং তাহলে প্রকৃতি আমাকে দেবে। আমাদের কোম্পানির কাছে ব্যবসায়িক কোম্পানির কাছে আপনাকে যেতে দেবেন হবে না, কখনো হবে না। আর বাংলাদেশে তো অসম্ভব, এত সমৃদ্ধ আমাদের জমি, কিন্তু এই দেশে গরিব থাকাটা রীতিমতো একটা সাধনার ব্যাপার। মানে আমি গরিব থাকার মানে হচ্ছে আমরা যে ধরনের রাষ্ট্র থাকা দরকার, যে ধরনের বিজ্ঞান চিন্তা আমাদের থাকা দরকার, যে ধরনের দূরদর্শিতা আমাদের থাকা দরকার, এর কিছুই কিন্তু আমরা ধরে রাখতে পারিনি। কিন্তু আমাদের পূর্বপুরুষরা যারা হাজার হাজার জাতের ধান আবিষ্কার করেছেন, ফসলের পদ্ধতি আবিষ্কার করেছেন, এক একটা পরিবেশে এক একটা জেলায় এক একটা ভিন্ন ভিন্ন প্রাকৃতিক বৈচিত্র্যের মধ্যে ভিন্ন ভিন্ন ফসল করবে তাদের যে পদ্ধতি, সেই পদ্ধতির পেছনে যেটা কাজ করেছে সেটা হলো যে একের প্রতি ফলন এবং কৃষকের চাহিদা, তার যে দৈনন্দিন চাহিদা যেমন